আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আজ 7ই নভেম্বর 2020, 22শে কার্তিক 1422, 27 বাংলা এবং হিজরি 20 রবিউল আউয়াল 1442 শনিবার। প্রথমেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে কিছু গাছপালা এবং একটা প্রকৃতি দেখা যাচ্ছে এবং এখানে গাছপালার পাতাগুলো নেই, একদম রিক্ত বা শুষ্ক হয়ে আছে। পরের ছবিটাতে দেখতে পাচ্ছি আমরা ফল ফুল এবং গাছপালা, সবুজ ফুল ফল ফুটে আছে, প্রকৃতি অনেক সুন্দর। এবং আরেকটি ছবি দেখা যাচ্ছে একজন বয়স্ক মহিলা, যিনি খুবই চিন্তিত, আনমনা। তাহলে আমরা একটু বিষয়টা দেখি। যে প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে আমরা যে শীতের রিক্ততা, শীতের সময় যে পরিবেশের যে প্রভাবটা পড়ে, সব কিছু সৌন্দর্য বিচূর্ণ হয়ে যায়, সেই বিষয়টা ফুটে উঠেছে। পরবর্তীতে আবার শীত চলে গেলে বসন্ত আসলে, ঋতুটা আসলে যে পরিবর্তনটা ঘটে সেটা দেখা যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে কবি আনমনা, এখানে এই মহিলা হচ্ছেন আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন কবি সুফিয়া কামাল। তিনি একটু চিন্তিত বা আনমনা হয়ে আছেন। তাহলে দেখো, আজকে আমাদের পাঠের বিষয় তাহারই পড়ে মনে, আমাদের চতুর্থ সেমিস্টারের একটি কবিতা, এবং এর রচিত হচ্ছে সুফিয়া কামাল, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন মহিলা কবি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে যে বিষয় শিখতে পারবে সেই বিষয়গুলো আমরা দেখে নিচ্ছি। কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, কবিতার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। তাহলে এই বিষয়গুলো তোমরা এই কবিতাটা পাঠের শেষে তোমরা করতে পারবে। এখানে দেখো, এই যে আমাদের বেগম সুফিয়া কামালের একটা ছবি দেখতে পাচ্ছি। অনেকেই তার ছবি দেখেছো বা তাকে চিনতে পেরেছো দেখেই। তাহলে দেখো, আমরা বেগম সুফিয়া কামাল সম্পর্কে প্রথমেই কিছু তথ্যগুলি জেনে নেব, তারপরে আমরা মূল পাঠে চলে যাব। আমরা সুফিয়া কামালের ছবি দেখতে পাচ্ছি। তার জন্মসালটা দেখো, 20শে জুন 1911 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং তার জন্মস্থান হচ্ছে বরিশালে, তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। এবং সুফিয়া কামাল বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। তার মৃত্যু 20শে নভেম্বর 1999 ঢাকায়। জন্ম হয়েছিল বরিশালে, পৈতৃক নিবাস কুমিল্লা এবং মারা যান ঢাকায়। এবং বেগম সুফিয়া কামালের উপাধি হচ্ছে জননী সাহসিকা। বেগম সুফিয়া কামালের উপাধি জননী সাহসিকা। দেখো, বেগম সুফিয়া কামালের বিস্তারিত কিছু তথ্য। প্রথম গল্প সৈনিক বধূ বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয় 1923 সালে। প্রথম কবিতা বাসন্তী সওগাত পত্রিকায় প্রকাশিত হয় 1926 সালে। 1925 সালে বরিশালে মহাত্মা গান্ধীর সাথে তার দেখা হয়। নারীদের জন্য প্রকাশিত বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। শিশুদের সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলকে রোকেয়া হল নামকরণ করা হয় তার প্রস্তাবের ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ছাত্রী হলের নামকরণ করা হয়েছে তার নামের বেগম সুফিয়া কামাল হল। 1969 সালে মহিলা সংগ্রাম পরিষদ বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। মহিলা সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা করেন 1969 সালে। পরবর্তীতে এর নাম বর্তমানে এর নাম বাংলাদেশ মহিলা পরিষদ, যার প্রতিষ্ঠাতা ছিলেন বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল রচিত সাহিত্যকর্মগুলো আমরা এক নজরে দেখে নিচ্ছি। প্রথমেই আসছে কাব্যগ্রন্থ। তার কী কী কাব্যগ্রন্থ রয়েছে এগুলো আমরা একটু দেখে নেই। প্রথমে আসছে সাজের মায়া, এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এর মুখবন্ধ লেখেন কবি কাজী নজরুল ইসলাম, মানে ভূমিকা লিখে দেন কবি কাজী নজরুল ইসলাম, এবং 1984 সালে রুশ ভাষায় সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয়। এটি 1984 সালে রাশিয়া থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে রাশিয়ান ভাষায় প্রকাশিত হয়। এরপর হচ্ছে মায়া কাজল, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, উদাত্ত পৃথিবী, দিওয়ান, অভিযাত্রিক, মোর জাদুদের সমাধি পড়ে। এবং এই মোর জাদুদের সমাধি পড়ে যে কাব্যগ্রন্থটি, এই কাব্যগ্রন্থের কবিতাগুলো কবি রচনা করেন মুক্তিযুদ্ধের সময়। এবার আমরা দেখি শিশুদের জন্য শিশুতোষ কী কী রচনা রয়েছে তার। প্রথমে ইতল বিতল এবং নওল কিশোরের দরবারে, এই দুটি হচ্ছে তার শিশুতোষ গ্রন্থ। এবারে আমরা তার সম্পর্কে আরও কিছু তথ্য জেনে রাখি, যেগুলো খুবই প্রয়োজনীয় এবং আমাদের পরীক্ষায় অনেক সময় আসে সেগুলো। এর মধ্যে প্রথমেই তার গল্পগ্রন্থের নাম হচ্ছে কেয়ার কাটা। ভ্রমণ কাহিনী হচ্ছে সোভিয়েত দিনগুলি, স্মৃতিকথা, 71-এর ডায়েরি, আত্মজীবনী, একালে আমাদের কাল। এবং তার সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে রাখি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, যে তার মাত্র 12 বছর বয়সেই তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে তার বিয়ে হয়। তখন তার নাম হয় সুফিয়া অ্যান হোসেন। এবং 1932 সালে নেহাল হোসেন মারা গেলে তিনি চট্টগ্রামের লেখক কামাল আহমেদকে বিয়ে করেন। তখন থেকে সুফিয়া কামাল নাম ব্যবহার করেন এবং বর্তমানের অ্যাডভোকেট সুলতানা কামাল হচ্ছেন তার মেয়ে। তোমাদের সুবিধার্থে এবারে আমরা এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জেনে নেব একে একে। দেখো, প্রথমেই আসছে হে কবি। এখানে হে কবি বলতে কবির যে ভক্তবৃন্দরা রয়েছে তার মধ্যে থেকে কোনো একজন তাকে হে কবি বলে সম্বোধন জানিয়েছেন। নীরব কেন? নীরব বলতে এখানে বুঝিয়েছেন যে উদাসীন কেন। বা তিনি কেন তার সাহিত্য সাধনায় মনোযোগ দিচ্ছেন না। ফাগুন যে এসেছে ধরায়, পৃথিবীতে ফাল্গুন অর্থাৎ বসন্তের আবির্ভাব ঘটেছে, যে আর কিছুদিন পরেই যে ফাগুন আসতেছে, বসন্ত ঋতু আসতেছে, সেই কথাটা বোঝাচ্ছে, কবিকে বলেছে তার কবি ভক্ত। বরিয়া মানে হচ্ছে বরণ করে নেয়া। লবে মানে হচ্ছে নেবে। তব বন্দনায়, তোমার রচিত বন্দনা গানের সাহায্যে। তব বন্দনা মানে নিজস্ব রচিত বন্দনা বা গানের সাহায্যে, অর্থাৎ বন্দনা গান রচনা করে বসন্তকে কি তুমি বরণ করে নেবে না। দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবির জিজ্ঞাসা বসন্তের দক্ষিণ বাতাস বইতে শুরু করেছে কিনা। উদাসীন কবি যে তা লক্ষ্য করেনি, তার এই জিজ্ঞাসা থেকে তা স্পষ্ট হয়। সবির মানে বাতাস। বাতাবি নেবুর ফুল অধীর আকুল। দেখো, বাতাবি নেবুর ফুল অধীর আকুল। বসন্তের আগমনে বাতাবি নেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস দিক বিদিক
সুগন্ধে ভরে তোলে। কিন্তু উন্মনা কবি এসব কিছুই লক্ষ্য করেননি। কবির জিজ্ঞাসা তার উদাসীনতাকে স্পষ্ট হয়। এখনো দেখনি তুমি? কবি ভক্তের কথায় আমরা নিশ্চিত হই প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠেছে, অথচ কবিতা লক্ষ্য করছেন না। কোথা তব নবপুষ্প সাজ, বসন্ত এসেছে অথচ কবি নতুন ফুলে ঘর সাজাননি, নিজেও ফুলের অলঙ্কারে সাজেননি। অলক মানে হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে। অলক মানে হচ্ছে দৃষ্টির অগোচরে, আমাদের দৃষ্টি যত দূরে যায় তার থেকেও বেশি, দৃষ্টিসীমার বাইরে। পাথার মানে হচ্ছে সমুদ্র, রচিয়া রচনা করে, লহ মানে নাও, বরিয়া বরণ করে, বসন্তরে আনিতে ফাগুন সরিয়া। কবির বন্দনা গান রচনা করে বসন্তকে বর্ণনা করলেও বসন্ত অপেক্ষা করেনি। ফাল্গুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত এসেছে। করিলে বৃথায় ব্যর্থ গোড়া, পুষ্পারতি ফুলের বন্দনা বা নিবেদন, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা অভিনন্দন জানানো। পুষ্পারতি লাভেনি কি ঋতুর রাজন, ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফোটেনি, অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য যেন ফুল ফোটে। মাধবী বাসন্তীলতা বা তার ফুল। অর্ঘ্য বিরচন অঞ্জলি বা উপহার রচনা, প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কবি ভক্ত বুঝতে পারছেন না। কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন। কুহেলি কুয়াশা, উত্তরী চাদর বা উত্তরীয়। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। বসন্ত আসার আগে সর্বত্যাগী সর্বরিক্ত সন্ন্যাসীর মতো মাঘের শীত যেন কুয়াশার চাদর মিলিয়ে গেছে। পুষ্পশূন্য দিগন্তের পথ, শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ, গাছের পাতা যায় ঝরে, গাছ হয় ফুলহীন। শীতের এরূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের বিরূপ রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পুষ্পপত্রহীন দিগন্তের পথে চলে গেছে। তাহারই পরে মনে প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছেন না। প্রসঙ্গত উল্লেখ্য, তার প্রথম স্বামী ও কাব্যসাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এ কবিতায় ফুটে উঠেছে। তাহলে আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম, এবার আমরা কবিতাটা পাঠ করি। এবং আমরা কবিতাটার প্রতিটা বাক্য ধরে ধরে ব্যাখ্যা শিখব। দেখো কবিতাটা আমরা পাঠ করি এখন। তাহারেই পড়ে মনে বেগম সুফিয়া কামাল। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। কোথা তব নবপুষ্প সাজ, কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান,
ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। কহিলে সো মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমার গাহিতে গান বসন্তরে আনিতে ধরিয়া। রহেনি সে ভোলেনি তো, এসেছে তো ফাল্গুন সরিয়া। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিলে সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল ফোটেনি, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লাভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করেনি সে অর্ঘ্য বিরচন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরিয়া আসি, কুহলে উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। দেখো সুন্দর প্রকৃতির কিছু ছবি। আমরা এবারে কবিতাটার ব্যাখ্যাগুলো একটু শেখার চেষ্টা করি। তোমরা সাথে সাথে এগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো, এবং প্রতিটা বাক্য বইয়ের সাথে মিলিয়ে এখন দেখার চেষ্টা করো। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরা। এখানে কবির কোনো এক ভক্ত তাকে মনে করিয়ে দিচ্ছে এবং হে কবি বলে তাকে সম্বোধন করে বলতেছে যে ফাগুন এসেছে ধরা, আপনি কেন এখনো আনমনা। ফাগুন যে এসেছে সেটা মনে করিয়ে দিচ্ছে, বা ফাগুনের যে আবির্ভাব ঘটেছে প্রকৃতিতে সেটা তাকে মনে করিয়ে দিচ্ছে। ধরায় বলতে আমরা বুঝি ধরা মানে হচ্ছে পৃথিবী। বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ নয়, যে তুমি বসন্তকে এবার কি বরণ করে নেবে না তোমার নিজস্ব গান বন্দনা দিয়ে। বরিয়া মানে হচ্ছে বরণ করে নেয়া। দেখো আমরা কিছু ছবি দেখি, ছবিগুলোর সাথে আমরা কবিতার বাক্যগুলোর একটু মিল খুঁজি, তাহলে অনেক সহজে বুঝতে পারবো। দেখো কহিলেশ স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। সে প্রশ্ন করলো যে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। যে এখানে বলা হচ্ছে যে কবি বসন্তের আগমন সম্পর্কে আনমনা ছিলেন বা উদাসীন ছিলেন, তাই বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা তা কবি লক্ষ্য করেনি, এবং সেই বিষয়টি কবি ভক্তর কাছে কবি জিজ্ঞাসা করেছেন। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখানে দেখো বসন্ত ঋতুতে বা বসন্তে বাতাবি লেবুর ফুল আমের মুকুলের গন্ধে চতুর্দিক সুরভিত হয়। কবি এ সম্পর্কে উন্মনা বলে কবি ও ভক্তকে জিজ্ঞাসা করেছেন, তার ভক্তকে তিনি এ বিষয়ে জিজ্ঞাসা করেছেন, কারণ তিনি আনমনা থাকায় এবছর যে বসন্ত এসেছে তা তিনি বুঝতেই পারেননি, বা উদাসীনতার কারণে তিনি তা লক্ষ্যই করেননি। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। দেখো বসন্ত চলে এসেছে ঋতুতে, বসন্ত আসলে প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়, মানুষের মনে মনে আনন্দ বাড়ে, এবং বসন্ত এসেছে অথচ কবি ফুলের অলঙ্কারে কবি তাকে নবসাজে সজ্জিত করেননি। বাবা এই যে বসন্ত ঋতু চলে এসেছে আমাদের, তার জন্য আমরা তাকে বরণ করার জন্য কোনো
ব্যবস্থাই গ্রহণ করিনি, কবি করেনি, সেই বিষয়টা কবি ভক্ত তাকে জিজ্ঞাসা করছেন। এগুলোই ছিল ভক্তের জিজ্ঞাসা। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। দেখো এখানে সে আবার জিজ্ঞাসা করেছে যে অলখের পাথার বাহিয়া, দূর সমুদ্র বেয়ে বসন্তের নৌকা কি এসেছে, বসন্তের কি কোনো আগমনী গান বেজেছে, যে বসন্ত যে ঋতু এসেছে প্রকৃতিতে, যার জন্য কি সে কোনো আয়োজন করে এসেছে, জানিয়ে এসেছে, যে কবির এটা জানতেই হবে। অলক্ষ বলতে আমরা বুঝি অলক্ষ, যতদূর দেখা যায় না, আমাদের দৃষ্টির বাহিরে, দৃষ্টি সীমার বাহিরে। এবং বাহিয়া মানে হচ্ছে বেয়ে, যেমন নৌকা বেয়ে আসে, সেরকম ভাবে যে কোনো আয়োজন করে সে এসেছে কিনা বসন্ত। এবং দেখো ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। বসন্ত কি আমাকে ডেকেছে বা আমাকে জানিয়েছে, আমি শুনিও নি, সন্ধানও রাখিনি। সে যেহেতু আমাকে ডাকেনি, সেজন্য আমি তার সন্ধানও রাখিনি বা শুনিও নি। এবার দেখো ফুলের ছবি। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। কবি ভক্ত কবিকে অনুরোধ করতেছে বা মিনতি করতেছে যে বসন্ত গীতি বন্দনা রচিয়া নাও, আজও তোমার কণ্ঠে শুনি বসন্ত গীতি। ভক্ত বলেছে, গো কবি তুমি গান কবিতা রচনা করো না, তোমার কণ্ঠে বসন্তের গান শুনবো, এটা আমার প্রার্থনা। মিনতি মানে অনুরোধ বা প্রার্থনা। কবি ভক্ত কবিকে প্রার্থনা বা মিনতি জানাচ্ছে যে তুমি বসন্তকে বরণ করে নাও, তোমার কণ্ঠে বসন্ত বন্দনা বা বসন্ত গীতি আমরা শুনতে চাই। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো নাহক এবারে, আমার গাহিতে গান বসন্তরে আনিতে ধরিয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তো ফাগুন সরিয়া। এখানে দেখো বিষয়টা, কবি বলেছেন যে কহিল সে মৃদু মধু স্বরে, কবি আবার বলতেছে মৃদু মধু স্বরে যে নাই হলো না হোক এবারে, যেবারে নাই হলো তাতে কি, হোক না হোক এবারে প্রয়োজন নেই বসন্ত বরণ করার, আমার গাহিতে গান, যে আমার গান গাওয়ার প্রয়োজন নেই, আমার বসন্ত বন্দনা করারও প্রয়োজন নেই, বসন্তরে আনিতে ধরিয়া, বসন্তকে ধরে আনার জন্য আমার গান গাওয়া, আয়োজন করা, বন্দনা করা, এগুলোর কোনো প্রয়োজন নেই। রহেনি সে ভুলেনি তো, এসেছে তো ফাগুন সরিয়া, রহেনি সে তো থেমে থাকেনি আমার জন্য, সে তো ভুলেনি, সে তো ফাগুনকে স্মরণ করিয়া চলে এসেছে। কবি মধুর স্বরে বললেন, আমি না হয় এবার গান নাই গাইলাম, তাতে কি, বসন্ত তো আসতে ভুলেনি, ফাগুন স্মরণ করেছে, সে তো যথা সময় এসেছে, ফাগুন যেহেতু তাকে স্মরণ করেছে, বসন্ত ঠিক সময় উপস্থিত হয়েছে, কবির জন্য তো সে অপেক্ষা করেনি। কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই। কবি ভক্ত এবার আবার জিজ্ঞাসা করতেছে যে ওগো কবি, তুমি কি তাই অভিমান করেছো যে তোমাকে না জানিয়ে চলে এসেছে বসন্ত, যদিও এসেছে তবু তুমি করে তারে করিলে বৃথাই। বৃথাই মানে হচ্ছে অবজ্ঞা বা অবহেলা, যদিও সে এসেছে তবু তুমি তার অবহেলা বা অবজ্ঞা করিলে। কহিলে সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। দেখো যে বলা হলো যে কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, তাহলে যে কিভাবে অবহেলা বা অবজ্ঞা করা হলো। ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লাভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করেনি সে অর্ঘ্য বিরোচন। দেখো অনেকগুলো প্রশ্ন করেছে কবি, যে কবি ভক্ত যখন বলল যে আপনি অবহেলা বা অবজ্ঞা করছেন কিনা সেই বিষয়টা, তখন তিনি বলেন যে কিভাবে অবজ্ঞা বা অবহেলা করলাম। ফাগুন মাসে গাছে কি ফুল ফোটেনি, ঋতুরাজ বসন্ত কি ফুলের অভ্যর্থনা লাভ করেনি, ফুলগুলো ফুটে ঋতুরাজকে যে শুভেচ্ছা জানিয়েছে অভ্যর্থনা জন্য, সেটা কি গ্রহণ করেননি। পুষ্পারতি মানে হচ্ছে ফুলের অভ্যর্থনা জানানো, লভেনি মানে হচ্ছে লাভ করা, যে ফুলের
অভ্যর্থনা সে কি লাভ করেনি বা গ্রহণ করেনি। আর ঋতুরাজন বলতে এখানে বুঝিয়েছে ঋতুরাজ বসন্তকে। এবং দেখো, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি। কবি বলতে চান তার জন্য তো কোনো কিছুরই অপেক্ষা করে নেই, যে তিনি হয়তো বসন্তকে ভুলে গেছেন, কিন্তু বসন্ত তো তার জন্য বসে থাকেনি, বসন্ত ঠিকই সময় মতো হাজির হয়েছে। এই জন্য তার জন্য তো কোনো কিছু থেমে নেই বা অপেক্ষা করে নেই। ফুল ফোটা, সুবাস ছড়ানো, পূজা নিবেদন সবই তো অব্যাহত আছে, করেনি সে অর্ঘ্য বিরোচন। তাহলে এখানে এজন্য কবি এই কথাগুলো বলেছেন। মাধবী কুড়ি বলতে বুঝিয়েছে বাসন্তী লতা বা ফুলের কুড়ি। আর অর্ঘ্য বিরোচন মানে হচ্ছে অঞ্জলি প্রদান বা পূজা নিবেদন করা। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা, কহিল সে কাছে সরিয়াসি। কবি ভক্ত বুঝতে পারছেন না সানন্দে বসন্ত বন্দনা না করে কবি অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন। যে কবি এই বুঝতেই পারছেন না, যে কবির ভক্ত বুঝতে পারছেন না যে কবি কেন এবারে বসন্তটাকে বরণ করে নিচ্ছেন না। প্রতিবারের ন্যায় তিনি এত আনন্দিত বা উৎফুল্ল প্রকাশ করছেন না কেন, বসন্ত গীত গাচ্ছেন না, বসন্তকে নিজের সাথে মাখিয়ে নিচ্ছেন না এবং নিজের মনকে প্রফুল্ল করছেন না। এই বিষয়টা কবি ভক্ত কিছুতেই বুঝতে পারছে না। কবি ভক্ত বুঝতে পারছেন না এবং এই বিষয়টা নিয়ে তার মনের মধ্যে সন্দেহ প্রকাশ করেন এবং তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। বিমুখতা বলতে বোঝায় এখানে নারাজ বা অপছন্দ বা অপ্রসন্ন বিষয়। এবং দেখো, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মানে ভুলিতে পারি না কোনো মতে। শীত প্রকৃতিকে রিক্ততার রূপ দেয়। আমরা জানি, দেখো যে শীতে গাছের পাতাগুলো ঝরে গিয়েছে, গাছগুলোকে শুষ্ক রুক্ষ দেখাচ্ছে, মানুষগুলো শীতে চুপসে যাচ্ছে, একেবারে শীত প্রকৃতিকে চেপে বসেছে মানুষগুলো। মানুষ, প্রকৃতি, গাছপালা সমস্ত প্রাণী শীতকালে কি হয়, রুক্ষ এবং রিক্ততার রূপ নেয়। প্রকৃতি বসন্তের আগমনে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। প্রকৃতিতে যদিও বসন্ত এসেছে, সবকিছু চারপাশ প্রফুল্ল মনে চিত্তে বসন্তকে বরণ করে নিয়েছে, তবুও কবির মনের মধ্যে কোথাও যেন শীতের রিক্ততা চেপে আছে। সে শীতের রিক্ততাকে কোনো মতেই ভুলতে পারছে না। বসন্ত আমার আগে সর্বত্যাগী সর্বরিক্ত সন্ন্যাসীর মতো মাঝের শীত যেন কুয়াশার চাদর গায়ে দিয়ে পত্র পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। এখানে কবির সাহিত্যকর্মে উৎসাহদাতা স্বামীর অকালে অপ্রাপ্তির মধ্য দিয়ে বিদায়কে মৃত্যুকে ইঙ্গিত করা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে যে তাহারে এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবির যে উৎসাহদাতা বা সাহিত্যের সঙ্গীদাতা ছিলেন, সঙ্গী, সেই স্বামী মৃত্যুবরণ করে এবং তার সেই বিরহটাকে সে ভুলতে পারে না, যার জন্য তার মনের মধ্যে এখনো শীতের রিক্ততায় অবস্থান করছে এবং প্রকৃতিতে যে বসন্ত এসেছে সে বিষয়টাতে তিনি আনমনা বা উদাসীন, সেটা নিয়ে তার কোনো ভাবনাই নেই। পুষ্পশূন্য দিগন্তের পথ, শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ। গাছের পাতা ঝরে যায়, আমরা জানি শীতকালে গাছের পাতা ঝরে যায়, গাছ হয় ফুলহীন পাতাহীন। শীতের এরূপকে বসন্তের বিপরীতে স্থান করা হয়েছে। শীতকালে যেরূপ গাছপালার পাতা ঝরে যায়, গাছগুলো শুষ্ক হয়ে যায়, প্রকৃতি শুষ্ক হয়ে যায়, বসন্তটা আবার ঠিক এর বিপরীত। বসন্তকালে সব কিছু আবার আগের রূপে ফিরে আসে, সব কিছু সতেজ সজীব হয়ে ওঠে, প্রফুল্ল হয়ে ওঠে এবং গাছপালা, ফলমূল এবং সবুজের সমারোহ দেখা যায়। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্র পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। শীতটাই যেন কবির কাছে উত্তরীর মতো করে বা শীতের চাদর হিসেবে তার গায়ে জড়িয়ে রয়েছে এবং তাকে এটা শীত আচ্ছন্ন করে রেখেছে। এটা থেকে তিনি কোনো মতেই বের হতে পারছেন না। কুহেলি মানে হচ্ছে কুয়াশা,
উত্তরী তল বলতে বোঝায় যে চাদরের তলে ঢাকা, উত্তরী মানে হচ্ছে চাদর। মাঘের সন্ন্যাসী বলতে বোঝায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী হিসেবে কল্পনা করেছেন। রিক্ত হস্তে মানে হচ্ছে খালি হাতে বা শূন্য হাতে। তাহলে দেখো এই কবিতার মধ্যে আমরা যে বিষয়টা পেয়েছি তা হলো কবি সুফিয়া কামালের ব্যক্তিগত একটা বা নিজস্ব জীবনের একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তার ব্যক্তিগত জীবনের দুঃখ বেদনার কিছুটা প্রতিচ্ছবি তিনি এখানে এঁকেছেন। এবং এই কবিতার মধ্যে আমরা দুইজন ব্যক্তিকে খুঁজে পাই, একজন হচ্ছে কবি ভক্ত এবং আরেকজন হচ্ছে কবি নিজেই। কবিতায় কবির মনোভাবের সঙ্গে আমরা আমাদের বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের সাদৃশ্যপূর্ণ দিক তুলে ধরেছেন। এখানে যে কবি তার নিজের দুঃখ বেদনা বর্ণনা করতে গিয়ে আমাদের ঋতু বর্ণনার বা ঋতু পরিবর্তনের যে একটা বিষয় রয়েছে সেই বিষয়টার সাথে মিল রেখে কবিতাটি রচনা করেছেন। সময়ের কালচক্রে আমাদের দেশ ঋতু পরিবর্তনের মাধ্যমে তার ও প্রাকৃতিক সৌন্দর্যের পরিবর্তন ঘটায়। এই কবিতার মধ্যে কবির জীবন এবং প্রকৃতির মধ্যে দুইটি ঋতুর আবির্ভাবের তাৎপর্য উল্লেখ করা হয়েছে। এখানে দুইটি ঋতুর উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে শীতকাল ও আরেকটি হচ্ছে বসন্তকাল। এবং বাংলার যে ঋতু বৈচিত্র্য বা আমাদের প্রত্যেক মানুষের বুকে এই বিষয়টা সবসময় অনুভূতি সৃষ্টি করে থাকে এবং ঋতু পরিবর্তনটা আমরা সকল সময় অনুভব করে থাকি এবং ঋতুগুলো নিয়ম করেই একের পর এক আসতে থাকে। শীতের পরে বসন্ত আসে, এটাই হচ্ছে নিয়ম এবং এটা আমরা জানি, এটাই হয়ে থাকে। কিন্তু কবির কাছে শীতের রিক্ততার পরে যে বসন্ত আসবে সেটা তার ব্যক্তিগত জীবনে আর আসেনি। সে বিষণ্ণতা জড়িয়ে এবং শুষ্কতার মধ্যে জড়িয়ে রয়েছে, কারণ তার অন্তরে তার প্রিয় হারানোর একটা বেদনা রয়ে গিয়েছে। এজন্য তিনি প্রকৃতি থেকে উদাসীন। কারণ হচ্ছে শীতকালে কবির তার স্বামী সৈয়দ নেহাল হোসেনকে হারান চিরদিনের জন্য। সৈয়দ নেহাল হোসেন তিনি মারা যান এই শীতকালে, এজন্য কবির বুকে শীতকালটা চিরস্থায়ী হয়ে রয়েছে। তিনি বসন্ত যে এসেছে ধরায় সে সম্পর্কে তিনি আনমনা এবং তার স্বামীর মৃত্যুর পর যে তিনি কতটা একা হয়ে গিয়েছেন এই কবিতার সেটারই একটা বহিঃপ্রকাশ ঘটেছেন, যে তিনি কতটা একাকিত্ব বোধ করছেন এবং কতটা নিঃস্ব বোধ করছেন। এবং এজন্যই তিনি এই অত্যন্ত কষ্ট বুকে নিয়ে তিনি বসন্তকে আগমন জানাতে বা স্বাগত জানাতে পারবে না, এই কথায় সে দুঃখ ভারাক্রান্ত মনে কবি ভক্তকে জানিয়েছেন এবং তিনি কবি ও কবি ভক্তের মধ্যকার কথোপকথনে এইরূপ বহিঃপ্রকাশ আমরা পদ্মের চরণে চরণে দেখতে পাই। এই বিষয়গুলোই কবি ভক্তের প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং কবিও প্রশ্ন করে করে বিষয়টা ফুটিয়ে তুলেছেন। মূলত কবির ব্যক্তিগত জীবনের একটি প্রতিচ্ছবি এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। দেখো আমরা এখানে একটা বিষয় উল্লেখ করেছি যে মূল্যায়ন, আমরা যে বিষয়টা পড়েছি তার কতটুকু আমরা মনে রাখতে পেরেছি সেই বিষয়টার জন্য যে দেখি সুফিয়া কামালের দুইটি গ্রন্থের নাম বলো। তাহারই পরমাণু কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কবির স্বামীর নাম কি? কুহেলি শব্দের অর্থ কি? মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝো? এবং আজকের ক্লাসের বাড়ির কাজটা তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য একটা ছোট বাড়ির কাজ রেখেছি। দেখো, তাহারই পরমাণু কবিতার মূল ভাব বিশ্লেষণ করে এটা তোমরা লিখবে। কবিতাটা ভালো করে পড়ে এইটা তোমরা বাড়ির কাজ হিসেবে করবে এবং পরবর্তী ক্লাসে সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমরা আজকের মতো ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।